নমস্কার, সবাইকে গুরুকুল ফিজিক্স একাডেমিতে স্বাগত। এবং আমরা আগের দিন পড়েছিলাম ওহমের সূত্র এবং সেখান থেকে বিভিন্ন কিছু দেখেছিলাম, আমরা সংক্ষেপে দেখেছিলাম। আজকে আমরা বিস্তারিত পড়বো তড়িৎ কোষ, রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্ক, এগুলো নিয়ে ডিটেলসে পড়বো আমরা। তো প্রথমেই আমাদেরকে বুঝতে হবে তড়িৎ কোষ কি বা কোথা থেকে ধারণাটা আসে, আমরা কিভাবে বুঝতে পারবো। তো তার জন্য আমি একটা জাস্ট ছবি এঁকেছি, এটা বা সবাই এটা ফিলও করতে পারে। কিরকম না, যদি আমরা কোনোদিন রাত্রেবেলা বাড়ির বাইরে বের হই তখন কি হয়, আগেকার দিনে কি ছিল, লাইট বা এগুলো ছিল। তো কি করে, বাবা মা স্বাভাবিকভাবেই বলে যে বাইরে সন্ধ্যাবেলা যাচ্ছিস, অন্ধকারে যাচ্ছিস, লাইটটা নিয়ে যা। তো আমরা কি করি, লাইট নিয়ে গেলাম, অন্ধকার যেখানে পেলাম তখন কি হলো, লাইটটা জ্বেলে দিলাম। তো লাইট জ্বাললে কি হবে, এটা হয় আলোটা জ্বলে উঠলো, টর্চটা জ্বাললে আর কি হবে, আলোটা জ্বলে উঠলো। তো আলোটা জ্বললো কেন, তার কারণটা কি? তার কারণটা কি না, ওর মধ্যে দিয়ে কি হচ্ছে, তড়িৎ প্রবাহ হয়েছে। এবার তারপরের কোশ্চেনটা হলো কি, তড়িৎ প্রবাহটা পাঠালো কে তাহলে, কারেন্টটা পাঠালো কে, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ পাঠালো কে, সেটা হচ্ছে কি ব্যাটারি। যেটা কি, যেটা হচ্ছে একটা তড়িৎ কোষ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম এই ছোট্ট একটা গল্পের মাধ্যমে তড়িৎ কোষ জিনিসটা কি। তাহলে কি হলো, ওই যে ব্যাটারিটা সেটাই হচ্ছে তড়িৎ কোষ। তাহলে তড়িৎ কোষটা কি না, তড়িৎ কোষ হলো এমন একটা ব্যবস্থা যেখানে কোনো যন্ত্রের সাহায্য ছাড়া অন্য কোনো শক্তিকে তড়িৎ শক্তিতে আমরা রূপান্তরিত করতে পারি। তাহলে কি হলো, তড়িৎ কোষ বোঝা গেল যে কোনো অন্য কোনো যন্ত্রের সাহায্য ছাড়া আমরা একটা শক্তিকে কি করতে পারি, তড়িৎ শক্তিতে কনভার্ট করতে পারি। তড়িৎ শক্তিতে আমরা কি করতে পারি, রূপান্তরিত করতে পারি, তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি। এটাই হচ্ছে মেনলি কি তড়িৎ কোষ। আর তড়িৎ কোষে কি হয়, রাসায়নিক শক্তি, যেটা বললাম ব্যাটারি, ব্যাটারিতে কি হয়, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এবারে এই যে আমরা, এখানে আসবে কি এবার ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। এবার এই যে তড়িৎচালক বল, তড়িৎ কোষে কি হয়, তড়িৎচালক বল থাকে। এবার এই যে আমরা বলছি তড়িৎচালক বল, এটা অ্যাকচুয়ালি বল, যে বলছি বল অ্যাকচুয়ালি নয়, এটা কি, এটা অ্যাকচুয়ালি শক্তির সঙ্গে একটা মানে সামঞ্জস্যপূর্ণ আর কি, শক্তির সঙ্গে তড়িৎচালক বলটা সামঞ্জস্যপূর্ণ। এতে কি হয় না, এই যে তড়িৎ কোষ বললাম যে ব্যাটারি হয়, বিভিন্ন ব্যাটারি, অনেক রকম ব্যাটারি হয়, যা সেটা আমি ছবি আঁকছি। এই যে ব্যাটারিগুলো হয়, এই যে তড়িৎ কোষটা, এই তড়িৎ কোষের ভিতরে কি থাকে না, বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে। আর সেই রাসায়নিক উপাদানগুলোর কি হয়, তাদের মধ্যে কি হয়, বিক্রিয়া হয়। রাসায়নিক উপাদান আছে মানে কি, তাদের মধ্যে বিক্রিয়া হয়। এবং বিক্রিয়া হওয়ার ফলে কি হবে, একটা প্রান্তে ধনাত্মক আধান এবং অন্য প্রান্তে ঋণাত্মক আধান সঞ্চিত হয়। এর ফলে কি হয় না, যদি আমরা কোনো ব্যাটারি যদি দেখি, ব্যাটারিতে এরকম হয়, এর মধ্যে এই যে বড় দাঁড়াটা যে থাকে, দেখতে বড় দাঁড়া, সেটাকে কি হয়, ধনাত্মক আধান হয়। আর এই ছোট দাঁড়ার মতো যে অংশটা, এটাকে বলা হয় কি, ঋণাত্মক আধান। এর ফলে কি হয়, ধনাত্মক আধান ঋণাত্মক আধান সঞ্চিত হয়। তার ফলে কি হয়, এক ধার থেকে অন্য ধারে তড়িৎ প্রবাহ বা কারেন্ট ফ্লো হয় বা প্রবাহিত হয়। এইরকম ভাবে হচ্ছে কি, তড়িৎ কোষে তড়িৎ প্রবাহ হয়, যার ফলে যেটা বললাম আমি এক্ষুনি, ওই যে গল্পটা বললাম, তার ফলে কি একটা টর্চটা জ্বলে ওঠে বা লাইটটা জ্বলে ওঠে। ঠিক আছে। এবারে আমরা আগের দিন যেটা পড়েছিলাম ওহমের সূত্র, আমরা ওহমের সূত্রে পড়েছিলাম কি, এরকম একটা ছিল, এটা আর, এখানে হচ্ছে ভি ভোল্টেজ দিয়েছিলাম, এখানে ছিল কারেন্ট আই। সেখান থেকে আমরা ওহমস লতে পড়েছিলাম কি, খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, আমি আগের দিনও বলেছিলাম, ভি ইকুয়াল টু আই আর। ওহমের সূত্র থেকে আমরা পেয়েছিলাম আই প্রপোর্শনাল টু ভি, সেখান থেকে 1/a করে, যাই হোক এরকম ভাবে ইকুয়েশনটা পেয়েছিলাম আমরা। আর যদি কেউ না দেখে থাকো তাহলে আগের ভিডিওটা অবশ্যই দেখতে পারো, যেখানে আমি ওহমের সূত্র বলেছিলাম, সেটার গ্রাফ দেখিয়েছিলাম, কিভাবে আসে দেখিয়েছিলাম, কোনটা সায়েন্টিফিক্যালি বেশি মানানসই সেটা দেখিয়েছিলাম। অলরেডি আগের ভিডিও তো করা আছে, আমি অলরেডি লিঙ্ক দিয়ে দেবো নিচে, তো তোমরা দেখতে পারো। তো এটা পড়েছিলাম ওহমস ল। এবারে আজকে আমরা দেখবো কি, একটা কোষে, কোনো একটা তড়িৎ কোষে কি হয়, একটা আভ্যন্তরীণ রোধ এর সঙ্গে থাকে। আর যদি আভ্যন্তরীণ রোধ থাকে, তাহলে আমরা কারেন্ট কিভাবে পাবো সেটা আমরা দেখবো। কিরকম ভাবে না, একই রকম ছবি হবে, একটু ছবিটা আলাদা হবে, একটু জাস্ট আমি অন্য কালার দিয়ে আঁকি, তাহলে বুঝতে ইজি হবে। এটা কি আর, আমি আগের দিনই বলেছি, না হলে আগের ভিডিও দেখতে পারো। আর
তো তখন কি হয়, এটা হচ্ছে বললাম কি ই হবে, কারণ তড়িৎ কোষ বললাম, ইএমএফ এর জন্য ই দিলাম। এবারে কমা দিয়ে আমি অলরেডি জিনিসটা বলবো, আর স্মল আর, স্মল আরটা কি, স্মল আরটাই হচ্ছে আভ্যন্তরীণ রোধ। আমি আভ্যন্তরীণ রোধ সেটাও কি বলবো না, আভ্যন্তরীণ রোধ যদি আমরা একটা তড়িৎ কোষ মনে করি, আমি যদি এটাকে তড়িৎ কোষ মনে করি যার তড়িৎ চালক বলটা হচ্ছে কি ই, ক্যাপিটাল ই যেটা লিখেছি আমি, তাহলে কি হবে, এখানে একটা আমি রোধ যোগ করেছি, এই যে রোধের চিহ্ন, রোধ যোগ করেছি একটা, রোধটা কি আর, রোধটা হলো আর। এবারে আমি যদি এখানে পয়েন্ট ধরে নিই দুটো, এ আর বি পয়েন্ট, না ধরতেও পারি, অসুবিধা নেই কোনো, জাস্ট বললাম। তাহলে আমরা কি বললাম যে এ আর বি পয়েন্টের মধ্যে রোধ কত হচ্ছে আর। এবারে আমরা যে কোষটা ধরেছি, যে এই কোষটা আছে, সেই কোষটাও তো একটা ছোট্ট একটা রোধ আছে, একটা ভেতরকার রোধ আছে, মানে একটা যখন কোষ আছে তার মধ্যে কি আছে, বিভিন্ন পদার্থ আছে, বিভিন্ন রাসায়নিক উপাদান আছে। তো তার মধ্য দিয়ে যখন কারেন্ট যাবে, তারাও তো একটা অপোজ করবে, বাধা দেবে, রেজিস্ট করবে। সেই যে বাধা দিচ্ছে অভ্যন্তরী, মানে কোষের অভ্যন্তরে, মানে ভেতরে, কোষের ভেতরে যে রোধটা আছে সেটাকে বলছি কি আমরা অভ্যন্তরীণ রোধ। যেহেতু অভ্যন্তরে আছে, ভেতরে আছে, সেই জন্য আমরা নামটা দিয়ে বলছি কি অভ্যন্তরীণ রোধ। সেটাকে না এ দিয়েছি কি, ডিনোট করছি কি দিয়ে, স্মল আর। কেন স্মল আর, কারণ আমরা আর রাখছি, তার কারণ হচ্ছে আমরা রোধটাকে আর দিয়ে লিখি। এবার আমরা নর্মাল যে রেজিস্ট্যান্স, মানে যেটা আমরা লাগিয়েছি অলরেডি যুক্ত করেছি, সেটাকে আমরা ক্যাপিটাল আর দিয়েছি, সেই জন্য আমরা ক্যাপিটাল আর দিতে পারবো না, সেই জন্য আমরা নাম দিয়েছি কি স্মল আর। যেহেতু ছোট্ট রোধ, অভ্যন্তরীণ রোধ, এটা কম হয়, জেনারেলি অনেক কম হয়, 1 ওহম 2 ওহম এরকম অর্ডারের হয়, সেই জন্য আমরা স্মল আর দিয়েছি। কেউ আর1 আর2 যেটা ইচ্ছে ধরতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে আমরা কিভাবে ওই তড়িৎ চালক বলটা বের করব, বা ওখান থেকে কারেন্ট, বিভিন্ন রকম কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, প্রমাণও দেয় অনেক সময়, সেগুলো আমরা দেখবো। তাহলে আমরা টোটাল আমাদের মোট রোধরা কত হলো, তাহলে আমরা দেখব মোট রোধ কত হলো, এটা আরডেস আমরা ধরে নিচ্ছি, এফেক্টিভ রোধ বা মোট রোধ। কত মোট রোধ, এখানে ছিল ক্যাপিটাল আর, তার সঙ্গে যোগ হয়েছে স্মল আর, মানে বাইরের যে রোধটা আছে তার সঙ্গে যোগ হবে কি অভ্যন্তরীণ রোধ, কারণ এখানে দুটো রোধ হয়েছে, একটা রোধ নেই। তাহলে কি হলো, আর প্লাস স্মল আর, হয়ে গেল। দেন এখানে তড়িৎ প্রবাহ কত, ওই সার্কিটের মধ্যে তড়িৎ প্রবাহ কত, তড়িৎ প্রবাহ তো দেওয়াই আছে আই, আর তড়িৎ চালক বল কত ই, দেওয়া আছে অলরেডি। তাহলে আমরা নর্মালি কি জানি, যেটা আমরা এখান থেকে পড়েছিলাম ওহমের সূত্র থেকে, ওহমের সূত্র আমরা কি পড়েছিলাম, আই সমান ভি বাই আর, এটাই তো ছিল ওহমের সূত্র। অ্যাকচুয়ালটা আই প্রপোর্শনাল টু ভি, সেখান থেকে আমরা এটা পেয়েছিলাম। তো এখানে আমরা যখন কারেন্ট বার করব তখন কি হবে, আই ইকুয়াল টু ভি, ভি তো নেই এখানে, এখানে কি ভি এর জায়গায় ই, তাই না, ই। আর ওখানে ছিল কি আর, রোধটা ছিল আর, আর এখানে রোধ কত হবে, আর প্লাস আর, কারণ এখানে তো রোধটা, টোটাল রোধটা তো শুধু আর নেই, এখানে আছে কি আর প্লাস আর, আর প্লাস আর। তাহলে এটা হচ্ছে কি আমরা পেলাম কি তড়িৎ প্রবাহ, ওই কোষটার মধ্য দিয়ে, তড়িৎ কোষটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে এটা। এবার এখান থেকে অনেক রকমের কোশ্চেন, বিভিন্ন রকমের কোশ্চেন, বিভিন্ন রকমের প্রবলেম আসে, সেটা আমি দেখাচ্ছি কিরকম আসে। তো আমরা কি করবো, জাস্ট কোনাকুনি গুণ করে দেবো। তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে, বাও লিখতে পারো, কেউ সাজদাটও লিখতে পারে, যেটা ইচ্ছা, ইউর চয়েস। ইকুয়াল টু আই আর প্লাস, এই আই এর সঙ্গে কি এর সঙ্গে গুণ হবে, আর এর সঙ্গে গুণ হবে, প্লাস আই স্মল আর। এবারে এখান থেকে দেখা যাচ্ছে কি এই আই আরটা কি, এই আই আরটা কি ভি নয়, তাহলে এখানে লিখতে পারি কি আমরা ই ইকুয়াল টু ভি প্লাস আই আর। তাহলে বা আমরা কি পেলাম, ই সমান ভি প্লাস আই আর। এখান থেকে একটা খুব ভালো জিনিস লক্ষ্য করা যায়, সেটা কি, সেটা হচ্ছে আমরা দেখতে পাবো যদি আমরা আরটা জিরো করে দিই, মানে ধরে নিলাম আমরা আভ্যন্তরীণ রোধ কোনো নেই, আর ইকুয়াল টু জিরো, 1 নম্বর কেস, হ্যাঁ, এক কেস ওয়ান, কেস ওয়ান, কেস ওয়ানে কি দেখছি আমরা, আর ইকুয়াল টু জিরো, মানে কোনো আভ্যন্তরীণ রোধ নেই। তাহলে হিসাব মতো আমাদের কি পাওয়ার কথা, ভোল্টেজ পাওয়ার কথা, নর্মালি যেটা আমরা পড়েছি, বিভব পার্থক্য পাওয়ার কথা। কারণ কি, কারণ কোনো অভ্যন্তরীণ রোধ নেই। তো আমরা যদি এই কোশ্চেনটাকে বসাই, কি দেখতে পাবো আমরা, অন্য কালার নিয়ে একটা, আর ইকুয়াল টু জিরো, আমরা পাবো কি ই ইকুয়াল টু ভি প্লাস আই ইন্টু জিরো। এখান থেকে আমরা পাবো কি ই ইকুয়াল টু ভি।
তাহলে আমরা যেটা এক্ষুনি ভাবলাম, যেটা এক্ষুনি বললাম, সেটা আমরা দেখতেও পেলাম। সত্যি সত্যি যদি আমরা আভ্যন্তরীণ রোধকে 0 করে দিই তাহলে আমরা ভি পাচ্ছি। আর এখান থেকে আরেকটা জিনিস লক্ষ্য করা যায় কি, সব সময় আমরা যদি লিখি, এখান থেকে যদি আমরা লিখি ভিটা যদি আমরা বার করি, বিভব পার্থক্য ভি ইকুয়াল টু আই আরটা এ পাশে যোগ আকারে আছে, ও পাশে গেলে মাইনাস আকারে হবে, ই মাইনাস আই ইন্টু আর। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, আর রোধ যেটা ছিল, এই যে আর রোধ, এর দুই প্রান্তে, যে এ আর বি আমরা দিয়েছি নাম অলরেডি, এর দুই প্রান্তের বিভবর্ধকে আই আর, যেটা হচ্ছে কোষের তড়িৎ চালক বল যেটা ছিল ই, তার থেকে কি আই ইন্টু স্মল আর, আই ইন্টু স্মল আর পরিমাণ কম। তাহলে এই যে আই আর মানে আই ইন্টু স্মল আর, এটা কি কোষের তড়িৎ চালক বলের একটা অংশ, যা কি করছে কোষের অভ্যন্তরীণ রোধ মানে ভেতরের, কোষের ভেতরের রোধের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহ, তড়িৎ যে প্রবাহ হয় আর কি, তড়িৎ যে ফ্লো হয়, কারেন্টের যে ফ্লো হয়, তার চালনা করে, কিন্তু বাইরের বর্তনীতে কোনো কাজে আসে না। কারণ আই আরটা তো ভেতরের ভেতরের যে তড়িৎ প্রবাহ হয় সেটাকে বাধা দেয়, কিন্তু বাইরের কোনো কাজে আসে না। তাই একে কি বলা হয়, নষ্ট ভোল্ট বা অভ্যন্তরীণ বিভব পতনও বলা হয়। নষ্ট ভোল্ট কাকে বলে, এই কোশ্চেনটা পরীক্ষায় আসে, নষ্ট ভোল্ট কাকে বলে, কিরকম, সেটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, যেটা গাণিতিক যেটা এক্সপ্রেশন, সেটাও অনেকে চায়। তো সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর, যেটা কি বিভব পার্থক্য, সেটা কি হয়, তড়িৎ চালক বল যেটা থাকে তার থেকে আই ইন্টু স্মল আর, যেটাকে বলছি আমরা নষ্ট ভোল্ট, সেই পরিমাণটা কম, এই পরিমাণটা নষ্ট হয়, ওটা ভিতরেই থাকে, সেই জন্য নষ্ট হয়, সেই জন্য নষ্ট ভোল্ট বলা হয় আই আর কে। তাহলে আমরা লিখলাম এটাকে নষ্ট ভোল্ট বলে। তাহলে আমরা এই জিনিস পেলাম। এরপরে আমরা দেখবো কি রোধাঙ্ক আর পরিবাহিতাঙ্ক। এইখান থেকে কিন্তু অনেক সময় প্রবলেম পড়ে, অনেক সময়। এরপরে দেখলাম কি আমরা রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক। আচ্ছা, তার আগে আমরা দেখে নেই, মানে ওখান থেকে আমরা আস্তে আস্তে এগোবো, তারা মানে কি দেখবো আমরা, না আমরা যে এই যে বললাম রোধ, এই রোধ কিসের কোষের উপর নির্ভর করে, এতক্ষণ যে আমরা সবসময় তো বলছি রোধ, তড়িৎ প্রবাহ, এগুলো নিয়ে কথা বলছি, তো কিসের কিসের উপর নির্ভর করে সেটা আমি প্রথম পেজে একদম ছবি একটু আগেই এঁকে নিয়েছিলাম, যাতে টাইমটা কম লাগে বোঝানোর জন্য। সেটা কি, তড়িৎ প্রবাহ বা রোধ, রোধরা কিসের কিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে দৈর্ঘ্য, আর একটা হচ্ছে কি ক্ষেত্রফল। মানে আমরা যেই পরিবাহীটা নিচ্ছি, যেই জিনিসটা নিচ্ছি, তার দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের উপর কি হচ্ছে, ওই পরিবাহীর রোধ নির্ভর করে। কিরকম ভাবে সেটা আমরা দেখাই। ধরলাম এর লেন্থ L1 আর এরিয়া মানে ক্ষেত্রফল A1, প্রস্থচ্ছেদ যেটা এটা, সেটা হচ্ছে A1। এবারে আমরা সিম্পলি মানে নিজেরাই বোঝার চেষ্টা করব আমরা, মানে একবার আমি বলে দেবো না যে কি হয়। এবারে যদি আমি লেন্থটা বাড়িয়ে দিই, আমি বললাম এটা L2 হয়ে গেল, তাহলে কি হচ্ছে, বাধা দেয় কি, এর ভেতরে যেই পদার্থগুলো থাকে, উপাদান থাকে বিভিন্ন এর ভেতরে, সেই উপাদান যেগুলো আছে আমরা কি করছি, ধরে নিলাম সুবিধার জন্য কি একটা ইলেকট্রন এইখান থেকে এই পাশটা যাচ্ছে, আমি ধরে নিলাম জাস্ট বোঝানোর জন্য, যাতে সবাই ইজিলি খুব বুঝতে পারে। তাহলে যাচ্ছে, ইলেকট্রনটা যাচ্ছে, ইলেকট্রনটা যাচ্ছে, ইলেকট্রনটা যাচ্ছে। তাহলে আমাদের কি মনে হচ্ছে না যে এই ইলেকট্রনটা যত দূর যাবে ও বাধা বেশি হবে, মানে সেটাই তো। আমরা যদি এখান থেকে আমি যদি 200 মিটার হেঁটে হেঁটে যাই তো বাধা অনেক কম পাবো, কিন্তু অনেকে যায় যে তারকেশ্বর যায় বা কোথাও মন্দিরে মানত করেছে সেটাখানে হেঁটে হেঁটে যায়, তো কেউ যদি তারকেশ্বর হেঁটে হেঁটে যায় সেখানে অনেক বাধা বেশি পাবে, তার কারণ কি সেটা অনেক দূর, সেই আর কি। তাহলে কি, যদি আমি কম দূরে যাই আমি বাধা কম পাবো, যদি বেশি দূরে যাই বাধা বেশি পাবো। সেই জন্য একই জিনিস এখানেও পুরোপুরি একই। তাহলে কি হচ্ছে, আর প্রপোর্শনাল টু এল, এটাই তো বললাম এক্ষুনি, এল যত বেশি হবে আর তত বেশি, এটাই বললাম। মানে দৈর্ঘ্য যত বেশি হবে রোধ তত বেশি হবে, বাস খুব ইজি দেখতে পেলাম। আচ্ছা, নেক্সট দেখবো কি এ মানে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, একই রকম ভাবে দেখবো আমরা। তাহলে এটা কি ছিল, A1 ছিল। এবারে আর একটা করছি, এটা কি ক্ষেত্রফলটা আমি বাড়িয়ে দিচ্ছি বা কমিয়ে দিচ্ছি, একই জিনিস A2, লেন্থটা একই থাকলো আমার L2, কারণ আমি লেন্থটা চেঞ্জ করছি না, শুধু ক্ষেত্রফলটা চেঞ্জ করছি। আচ্ছা, এবার এখানেও একই জিনিস, সবাই আমরা নিজেরাই দেখবো কি হয়। কি করছি, এখান দিয়ে একটা বা দুটো ইলেকট্রন যাচ্ছে, একই উদাহরণ জাস্ট, এখান থেকে একটা বা দুটো, আমি একটাই ধরি বা দুটোই ধরি, কোনো অসুবিধা নেই, একটা ইলেকট্রন যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে। এবারে দুটোর কি হচ্ছে, এই দুটোর
লেন্থ একই কিন্তু ক্ষেত্রফল আলাদা। লেন্থ একই জন্য কি হচ্ছে, দুটোই একই পরিমাণ দূরত্ব যাচ্ছে। ধরলাম দুজন ব্যক্তি আছে, ধরলাম একজন ব্যক্তি এখান দিয়ে যাচ্ছে, একজন ব্যক্তি এখান দিয়ে যাচ্ছে। এবারে এটা যেহেতু সরু, এর ধারে আশেপাশে কিন্তু জায়গা নেই যাওয়ার জন্য। মানে এখান থেকে যদি এগুলো থাকে, আমি ধরলাম এখানে ধরলাম অ্যাটমগুলো আছে, তো এইখানে যে ইলেকট্রনটা এ সোজা না গিয়ে ও এপাশে যেতে পারে, এখানে চলে গেল, এপাশে চলে এলো, কারণ জায়গা আছে ওর কাছে। ও যেখানে দেখছে ফাঁকা আছে ও সেখান দিয়ে চলে যাচ্ছে, বোঝা গেল। কিন্তু এখানে যে ইলেকট্রন গুলো আছে সে কিন্তু যেতে পারবে না, কারণ তার কাছে তো রাস্তা কম। মানে আমি যদি ধরি যে কেউ একজন সাইকেল চালাচ্ছে একটা সরু রাস্তার মধ্য দিয়ে, আর কেউ একজন সাইকেল চালাচ্ছে একটা মোটা রাস্তার মধ্য দিয়ে, তাহলে কে বেশি তাড়াতাড়ি যাবে বা কে বেশি আসতে যাবে? যে সরু রাস্তাটার মধ্য দিয়ে যাচ্ছে সে কিন্তু খুব তাড়াতাড়ি যেতে পারবে না। তার মানে কি, যদি আমার এরিয়াটা ক্ষেত্রফলটা কম হয় তাহলে কি হবে, রোধ বেশি হবে। তার কারণ কি, তার কারণ যেটা বললাম এক্ষুনি আমি, যে যদি আমার ক্ষেত্রফলটা কম হয়, যদি কেউ সাইকেল চালায় বা ইলেকট্রন, একই ব্যাপার, আমি শুধু জাস্ট বাস্তব উদাহরণ দিচ্ছি রিয়েল, যাতে সবাই কি হয় নিজেদের মধ্যে জিনিসটা বুঝতে পারে আর কি, নিজেদের মাইন্ডে যাতে আসে। তাহলে কি, সরু রাস্তা থাকলে সাইকেলটা কিন্তু খুব এপাশ ওপাশ যেতে পারবে না, মানে মাঝখানে যদি কোনো একটা বোল্ডার বা কিছু পড়ে যায় সাইকেলটা দাঁড়িয়ে যাবে, যেতে পারবে না আর। কিন্তু ওই রাস্তাটাই যদি চওড়া হয়, মাঝখানে বোল্ডার পড়ে যেটা কি হচ্ছে, আমি সাইড দিয়ে চলে যাবো কেটে। সেই জন্য কি হচ্ছে, ক্ষেত্রফল কম হলে কি হচ্ছে, রোধটা বেশি হবে, এটা দেখলাম আমরা এক্ষুনি। তাহলে কি হচ্ছে, উল্টো, আর প্রপোর্শনাল টু 1/a, ঠিক উল্টো। তাহলে এবার কি করবো, আমরা দুটোকে কম্বাইন করে দেবো। কম্বাইন করে দিলে কি দেখতে হবে, আর প্রপোর্শনাল টু এল ছিল ওপরে, এ ছিল নিচে, ওটাই করব, এল ওপরে এ নিচে। এই কোশ্চেনটা অনেক সময় পরীক্ষায় পড়ে। কি কোশ্চেন না, পরিবাহীর রোধ কার কার উপর নির্ভর করে, কি কির উপর বলেই দিলাম আমি। একটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, আর একটা হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবারে আমি যদি সমানুপাতিক ধ্রুবকটা তুলতে চাই তাহলে কি করতে হবে আমাকে, সমানুপাতিক চিহ্নটা তুলতে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে, সেটা আমরা দেব আর সমান রো ইন্টু এল বাই এ। এই রোটা কি, সমানুপাতিক ধ্রুবক, যার একটা খুব ফেভারেট খুব একটা নাম আছে, যেটাকে আমরা বলবো অলরেডি, আমরা বলেওছি আগে, সেটা কি, রোধাঙ্ক। রোধাঙ্ক, বোঝা গেল, সমানুপাতিক ধ্রুবকটাই হচ্ছে রোধাঙ্ক। এবারে যদি আমরা রোধাঙ্কের, আমরা যদি বার করতে চাই, কি বলে একক, মাত্রা, কাকে বলে, এইগুলো কিন্তু আমি আগের ক্লাসে অলরেডি বলেছি কিরকম ভাবে বার করতে হয়। মানে আমি বলছি, আচ্ছা তার আগে কি করবো, আমরা এটাকে বার করতে হলে যেটা বার করবো আমরা সেটাকে বাম দিকে রাখবো। তো এটা থেকে আমরা অন্য কালার নেই, তাহলে রো যদি বাম দিকে রাখতে হয়, আমি গুণ করে দিই কোনাকুনি, সবার জন্য ভিডিওটা করছি তাই সবাই যেন বুঝতে পারে। রো এল সমান আর ইন্টু এ, কোনাকুনি গুণ করে দিয়েছি, তো আমাকে রো রাখতে হবে। রো সমান আমরা কি করব, আর ইন্টু এ বাই এল, ঠিক আছে। তো ওটাকে আমরা বাম দিকে নিয়ে চলে এসেছি। আমি এটাতে আরো বলছি, না বুঝতে পারলে আগের ভিডিওটাও দেখতে পারো, কিভাবে সংজ্ঞা দিতে হয়। মানে হয়তো কারো সংজ্ঞা ভুলে গেছে, জানা নেই, তো ইকুয়েশন মনে রাখলে সংজ্ঞা দেওয়া যাবে কিভাবে। সেটা হচ্ছে আমরা বাকিগুলোকে ওয়ান ধরে নেব। কি করব, এল, এ, এগুলো ওয়ান ধরে নেব। তাহলে ওয়ান ধরলে কি হবে, ওয়ান ধরলে কি পাবো আমরা সেটা লিখে নিই। তাহলে ওয়ান ধরলে কি পাবো আমরা, রো ইকুয়াল টু আর ইন্টু 1/1 সমান কি আর, কারণ গুণ ভাগ ওয়ানের সঙ্গে যাই করি গুণ ভাগ করলে ওয়ান, মানে সেইটাই থাকবে আর কি। তাহলে রো ইকুয়াল টু আর। তাহলে আমরা এখান থেকে পেলাম কি না, যদি দৈর্ঘ্য এক হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এক হয়, তখন ওই পরিবাহীর দুই প্রান্তে যে রোধটা থাকে সেটাকে আমরা বলবো রোধাঙ্ক। বোঝা গেল, এটাই বইয়ে আছে, দেখে নেবে বইয়ে, আমি জানি না, বইয়ে দেখে নেবে, এটাই আছে। একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ এর ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের যে রোধ থাকে তাকেই বলে ওই পরিবাহী রোধাঙ্ক। আমি না দেখে বললাম, তো তোমরা বই দেখে মিলিয়ে নিও এরকম টাইপেরই আছে কিনা। আর আমি কিভাবে একক বার করতে হয় সেটাও বলবো না, নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো কিভাবে একক বার করতে হয়। দেন আমি, যদি কেউ কমেন্ট করে যে পাচ্ছি না, তো আমি নেক্সট দিন ছোট্ট সংক্ষেপে 1 থেকে 2 মিনিটের মধ্যে দেখিয়ে দেবো কিভাবে একক আর মাত্রা বের করতে হয়। কিছুই না, আর এর মাত্রা
এর মাত্রা এল এর মাত্রা করলে আমরা রো এর মাত্রা পাবো, আর এর একক, এর একক এবং এল এর একক বসালে আমরা রো এর একক পেয়ে যাব। নাহলে তো বইয়ে আছেই, বাট আমি চাই যে বইটা না দেখে তোমরা জাস্ট নিজের মতো করে এটা করো, মানে যাতে তোমরা নিজেরা করতে পারো আর কি, সেটাই চাই। তাহলে কি হবে না, যে কোনো কিছু দিক তার একক, মাত্রা, ডেফিনেশন এগুলো আপাতত নিজে নিজে বার করা যাবে, মনে রাখার কোনো দরকার নেই খুব একটা। ঠিক আছে, তো এরপরে কি করব আমরা, মানে রোধাঙ্ক আমরা দেখে নিয়েছি, এরপরে কি দেখবো, একদম সিম্পলি শুধু উল্টো, কি সেটাকে কি বলে, পরিবাহিতাঙ্ক। এখানে আমরা দেখলাম রোধাঙ্ক, এরপরে দেখবো পরিবাহিতাঙ্ক, একই রকম জিনিস। নেক্সট আমরা দেখবো কি পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক কি করা হয়, সিগমা দিয়ে লেখা হয়, সিগমা ইকুয়াল টু কি 1/ρ। এটাকে সংজ্ঞা কি না, রোধাঙ্কের অনন্যককেই বলা হয় পরিবাহিতাঙ্ক। আবার অনেক সময় যদি কেউ কোথাও লিখতে চায় সেটাও লিখতে পারে একই রকম, কি না একক দৈর্ঘ্য, যেটা রোধাঙ্কে বললাম শুধু উল্টে যাবে আর কি, একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত কোনো পরিবাহীর পরিবাহিতাকে বলে ওই পরিবাহীর বা ওই উপাদানের পরিবাহিতাঙ্ক। আমরা রোধাঙ্কের সময় বলেছিলাম কি না, সবকিছু ঠিক ছিল, শুধু কোনো পরিবাহীর রোধকে বলেছিলাম, এখানে হবে কি কোনো পরিবাহীর পরিবাহিতাকে। আমি লিখে দিচ্ছি, একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর পরিবাহিতাকে ওই পরিবাহীর উপাদানের পরিবাহিতাঙ্ক বলে। আর এইখানে কি হবে, পরিবাহিতাকের এই যে জায়গাটা আছে, পরিবাহিতার জায়গায় রোধ হলেই, আমি লিখে দিচ্ছি আর উপরে অলরেডি, রোধ হলেই তাকে কি বলবো, রোধাঙ্ক। একই জিনিস, পুরোপুরি একই, রোধাঙ্ক। রোধ হলেই শুধু রোধাঙ্ক। এইখানে স্পেলিংটা দেখে নিও জাস্ট একবার, এটা দীর্ঘই হয় না হ্রস্বই হয়, পরিবাহিতে দীর্ঘই হয় হ্রস্বই হয়, যাই হোক দেখে নিও একবার তোমরা, দীর্ঘই হয় মনে হচ্ছে, হ্রস্বই বা দীর্ঘই একটু দেখে নিও। তো আমরা জাস্ট রিক্যাপ করে নিই একবার, আমরা প্রথমে দেখেছিলাম কি তড়িৎ কোষ কি, কিভাবে এসেছে, সেখান থেকে আমরা দেখেছিলাম কি ইএমএফ বা ই, সেখান থেকে আমরা কি দেখেছিলাম যে আমরা একটা তড়িৎ কোষের মধ্যে দিয়ে কিভাবে কারেন্ট, কিভাবে তার তড়িৎচলক বল এগুলো নির্ণয় করতে পারি। সেখান থেকে দেখেছিলাম বিভব পার্থক্যের সঙ্গে তার কি পার্থক্য, সেখান থেকে আমরা দেখেছিলাম নষ্ট ভোল্ট কি। তারপরে এসেছিলাম কি আমরা রোধাঙ্ক আমরা শুরু করেছিলাম কোথা থেকে না, রোধ কিসের কিসের উপর নির্ভর করে, সেখান থেকে এসেছিলাম আমরা আস্তে আস্তে রোধাঙ্কে। তারপরে আমরা দেখেছিলাম কি রোধাঙ্কের ডেফিনেশন, একক, মাত্রা, আর শেষে দেখেছিলাম কি যে রোধাঙ্কের অনন্যকে আমরা উল্টে দিয়েছি, জাস্ট রোধাঙ্ককে উল্টে দিয়েছি। সেখান থেকে আমরা পেয়েছিলাম কি পরিবাহিতাঙ্ক, এবং তার সংজ্ঞা অবশ্যই এখানেও একই জিনিস, একক ও মাত্রা নিজেরা বের করার চেষ্টা করো। আর অবশ্যই যদি নিজেরা বের করে ফেলো মানে খুব ভালো লাগবে, যারা জানে তো জানেই অবশ্যই, কিন্তু যারা জানে না বা জানেন আগে জানতো না, কিন্তু আমরা হয়তো ভিডিও দেখে, আগের ভিডিও দেখে হয়তো শিখেছে বা শিখছে আস্তে আস্তে, তারা বের করতে পারলে কিন্তু সত্যি বলছি খুবই আনন্দ লাগবে যে পেরে গেছি আর কি। তারপরে তো বই দেখে দেখতে পাবে যে একই জিনিস আছে, তো খুব আনন্দ লাগবে আর কি। আর এখানে একটা উদাহরণ অলরেডি পড়ে, যেটা আমি পরের দিন বলবো আশা করি, সেটা কি
কোনো যে রোধাঙ্ক বা পরিবাহিতাঙ্ক, রোধাঙ্কটাই বেশি পড়ে, সেটা কি না কোনো একটা রোধাঙ্কের মান বলে দেবে। তো বলবে কি সেটা বলতে কি বুঝো। যেমন আমি বলছি যে এটা রূপার রোধাঙ্ক বা তামার রোধাঙ্ক বা সোনার রোধাঙ্ক কিছুটা বলে দেবে। আমি বললাম যে রূপার রোধাঙ্ক কি, রূপার রোধাঙ্ক 1.5 ইন্টু সামথিং বলে দেবে, 10⁻⁻6 এরকম বলে দেবে। ওহম সেমি এটা বলতে কি বোঝায়, প্রচুর পরীক্ষায় কোশ্চেন পড়ে, আমি বারবার বলছি, মানে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা কি তামা, মানে এখানে যা ইচ্ছা বলতে পারে, তামা রূপা সোনা যা ইচ্ছা বলতে পারে, বাট কোশ্চেনের টাইপ একই, মানে অ্যান্সার তো পুরো একই, শুধু যেটা বলবে সেটা লিখতে হবে আর কি। তামার রোধাঙ্ক 1.6 ইন্টু 10⁻⁻6 ওহম সেমি বলতে কি বোঝায় বা বলতে কি বোঝো, যেটা ইচ্ছা। মানে কোশ্চেন এরকম দেবে, কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব এরকম কোশ্চেন। এবারে কি চেঞ্জ কি হবে এখানে, তামার বদলে রূপা বলে দিতে পারে, রূপার বদলে সোনা বলে দিতে পারে, তার বদলে প্ল্যাটিনাম বলে দিতে পারে, হীরা বলে দিতে পারে, যা ইচ্ছা বলতে পারে। তারপর কি ওটা বললে অবশ্যই এখানে ভ্যালুটাও চেঞ্জ হবে, কিন্তু অ্যান্সার একই হবে। শুধু তামার মানে তামার জায়গায় রূপা বললে রূপা বসাবে, এই ভ্যালুর জায়গায় ওই ভ্যালু বসাবে, কিন্তু অ্যান্সার একই। যে কোনো বই আছে, আমি একবার বলে দিচ্ছি না কি না, সবসময় নর্মালি কি হয়, সেমি বললে তোমাকে সেমিতে বলতে হবে সিজিএসে, এসআইতে মিটার বললে মিটার বলতে হবে না। 25 ডিগ্রি যে কোনো উষ্ণতা বলে দেবে, এমনি নর্মালি যদি বলে তো 25 ডিগ্রি। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 সেমি দৈর্ঘ্য ও 1 সেমি স্কোয়ার প্রস্থচ্ছেদের তামার ব্লকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে রোধ 1.68 ইন্টু 10⁻⁻6 হয়। তাহলে কি তামার রোধাঙ্ক এটা বলতে কি বোঝায় না, তামার রোধাঙ্ক বলতে এটাই বোঝায় যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি 1 সেমি দৈর্ঘ্য হয় আর 1 সেমি স্কোয়ার যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয়, তাহলে ওই তামাটার দুই প্রান্তের মধ্যে রোধ কত, যেটা দেওয়া থাকবে। বাকি সবই তো একই, শুধু তামা বলতে হবে আর এইটা বলতে হবে, বাকি সব একই। রূপা বললে শুধু রূপা বলতে কি বলতে হবে, রূপা বললে যে রূপার রোধাঙ্ক 1.5 ইন্টু 10⁻⁻6 ওহম সেমি বলতে বোঝায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 সেমি দৈর্ঘ্য ও 1 সেমি স্কোয়ার প্রস্থচ্ছেদের রূপার ব্লকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে রোধ 1.5 ইন্টু 10⁻⁻6। সব একই, তামার বদলে রূপা, এই মানটার বদলে ওই মানটা, যা কিছু বলবে একই অ্যান্সার, যা কিছু বলবে একই অ্যান্সার। এবার অনেক সময় কি বলে দেয়, অনেক সময় টেম্পারেচারটা বলে দেয় যে কত ডিগ্রি উষ্ণতায়, নাহলে উষ্ণতা বলা দরকারও নেই, কোনো অসুবিধা নেই, উষ্ণতা বলারই দরকার নেই, এটাই বললেই হবে। তামার রোধাঙ্ক 1.68 ইন্টু 10⁻⁻6 ওহম সেমি বলতে বোঝায় 1 সেমি দৈর্ঘ্য ও 1 সেমি স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তামার দুই প্রান্তের মধ্যে রোধ এইটা, যেটা বলা থাকবে এটা। ব্যাস 2 নম্বর কনফার্ম। এমনি পরীক্ষায় পড়ে, টেস্ট পরীক্ষায় পড়বে, ফাইনাল পরীক্ষায় পড়বে, মানে পড়বে বলতে কি 90% চান্স। তো আজকে এতটা পর্যন্তই থাক। যদি আগের ভিডিওগুলো দেখার ইচ্ছা হয়, মানে এখানে যদি কোনো মনে হয় যে হ্যাঁ আগের ভিডিও দেখলে ভালো হবে, অবশ্যই আগের ভিডিও দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবং আমরা পরের দিন আলোচনা করব কি পরিবাহী অন্তরক, এইগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকে এতটাই থাক। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। তো ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে পাঠিয়ে দিও, যারা বুঝতে একটু কম, মানে কি বলবো, বুঝতে পারে না বা এরকম টাইপের, তাদেরকে পাঠিয়ে দিও। থ্যাংক ইউ।